তোমাদের স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই কুইজ শো। জানার আছে, বলার আছে এবং বিশ্বাস করি যে এনটিভির সাথে থাকলে সামনের সময়টা নিঃসন্দেহে ভালো কাটবার কথা চেষ্টাই করবো। এবং শুরুতে তোমাদেরকে মাদল সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই। ঢোলকের চেয়ে খানিকটা সরু ও লম্বা বাদ্যযন্ত্র হচ্ছে মাদল, যার প্রাচীন নাম মর্দল মুরজ। চর্মাচ্ছাদিত এই বাদ্যযন্ত্রের দুই প্রান্তের ছাউনি রজ্জু বা ডরির সাহায্যে টান করা থাকে। গ্রামাঞ্চলে উৎসবের সময় এটি বাজানো হয়। নৃগোষ্ঠীদের বিশেষ করে সাঁওতালদের সঙ্গীতে এবং ঝুমুর নাচ গানে মাদল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জানা হলো এবং জানো যে এই আয়োজন তোমাদের জন্য, তোমাদের ফোনের অপেক্ষায় আমরা থাকি, তোমাদের সাথে কথা বলি, তোমরা কিন্তু কুইজে অংশগ্রহণ করতে পারো। আর কথা বলতে গিয়ে মনে হলো যে কিছু মানুষের কণ্ঠস্বরই তার পরিচয়, কিছু মানুষের কণ্ঠস্বর আমাদের জন্য গর্বের। সেরকম একজন মানুষ, আমাদের প্রিয় মানুষ আজ স্টুডিওতে আছেন। তার নাম বলতে আমি জানি যে তোমাদের ভেতরে একটা আনন্দ কাজ করবে। চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, ধারাভাষ্যকার। তার সাথে কথা বলবো এবং ফোন করো। স্বাগত, কেমন আছেন? ও থ্যাঙ্কস আ লট, অনেক ভালো। আপনি কেমন? আমি তো ভীষণ রকম ভালো আছি, কারণ আমি অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যেটা আমার জন্য এক ধরনের পাওয়া, যাকে দেখে বড় হয়েছি তার সাথে আজকে স্টুডিওতে বসে সরাসরি কথা বলতে পারছি। আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি অনার্ড যে আপনার সাথে আমি কথা বলার সুযোগ পেলাম এবং এনটিভিতেও কথা বলার সুযোগ পেলাম। ভাইয়া, এই সময়ে ব্যস্ততা নিশ্চয়ই, আপনি কি করছেন? ব্যস্ততা নিয়ে একটু শুনি। ইনফ্যাক্ট আসলে আমাদের তো বলা যায় অলমোস্ট 12 মাসই একটা বিজি সময়ের মধ্য দিয়ে যায়, বিকজ খেলা তো একটার পর একটা থাকেই। এই মাত্র কদিন আগে বাংলাদেশ শ্রীলঙ্কা সফর করে এসছে। আগামী মাসের 12 তারিখ থেকে শুরু হবে আয়ারল্যান্ডের 3 জাতি টুর্নামেন্ট, তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। সব মিলিয়ে ধারাভাষ্য নিয়ে একটা ব্যস্ততা ডেফিনেটলি থাকে, খুব স্বাভাবিক। এবং এই যে ব্যস্ততার শুরুর গল্প শুনতে চাই, কিভাবে ধারাভাষ্যে আসা বা সেই শুরুর সময়টা কেমন ছিল? এক্স্যাক্টলি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটা সময় ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ভলিবল খেলতাম। তো একটা সময় আমি ক্রিকেট খেলতে গিয়ে আমার পায়ের যে মোটা হাড়টা এটা ভেঙে যায়। ফলে আমি আমার চিন্তা চেতনার মধ্যে নিয়ে আসি বা কল্পনার রাজ্যে নিয়ে আসি যে যেহেতু খেলার জগতের মানুষ, খেলার জগতে একটা জায়গায় আমাকে থাকতে হবে। তখন আমাদের দেশে যারা করতেন বা দেশের বাইরে যারা ধারাভাষ্যকার বা কমেন্টেটর হিসেবে দায়িত্ব পালন করতেন, তাদেরকে দেখে মনে হতো যে খুব গ্ল্যামারাস। আমি যদি বলি, যদিও না ফেরার দেশে চলে গেলেন যিনি আমার আদর্শ, টনি গ্রেগ, ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক, তখনকার আরও যারা ধারাভাষ্যকার, রিচি বেনো, হেনরি ব্লোফোর্ড, আমাদের পরে যারা এসছেন রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, হর্ষা ভোগলে, রমিজ রাজা, তাদেরকে দেখে আমার মনে হতো খুবই গ্ল্যামারাস। টেলিভিশনে তাদেরকে মানুষ দেখতে পায়, তাদের কথা শুনতে পায়, তাদের নাম শুনতে পায়। আমি যদি এরকম হতে পারতাম, আমি রোড দিয়ে হেঁটে গেলে যদি মানুষ বলতো শারাফাত যায়, শারাফাত যায়, এরকম একটা চিন্তা চেতনার থেকে আমার আসলে ধারাভাষ্যে আসা। এবং এখন যেটি হয় অনেক ভালো লাগার, রোডে বের হলে মানুষ ঘিরে ধরে সেলফি তোলার জন্যে। আপনাদের এখানে এসেও সেই একই ঘটনা, খুবই ভালো লাগার একটা বিষয়। আর আমি মনে করি যে ধারাভাষ্য এটি খুব এনজয় করার মতো একটা জায়গা। ইভান বিকজ ধরুন যখন বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে, হোল নেশন, 16 কোটি মানুষ তো বটেই, আমি যদি ভারতের কথা বলি 15 কোটি বাঙালি, সারা বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে বাঙালি বসবাস করে না। তারা যখন অপেক্ষা করে কখনো রেডিওতে বা কখনো টেলিভিশনে যে শারাফাত কখন বলবে বাংলাদেশ জিতে গেল, এবং আমি যখন বলি বাংলাদেশ জিতে গেল, সবাই যে রোডে নেমে আসে, আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস, উদ্বেল তারা প্রকাশ করে, এটি আসলে অনেক বড় এনজয় করার একটা জায়গা। আরও একটি বিষয়, ধরে নেন সচিন টেন্ডুলকার যখন খেলতেন, ব্রায়ান লারা যখন খেলতেন, এখন যারা খেলেন, যদি বিরাট কোহলির কথা বলি, যখন শর্টস খেলেন বলটিকে কিভাবে 4 বা 6 পরিণত করলেন, বা যদি বোলারদের কথা বলি মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, তারা যখন একজন ব্যাটসম্যানকে বিভ্রান্ত করে উইকেট লাভ করে, সেটির যে বর্ণনা দেওয়া,
ওই জায়গাগুলোতে আমি খুব এনজয় করি। নিঃসন্দেহে শুধু তাই না, আপনি যেমনটা বলছিলেন যে আপনার কণ্ঠস্বরের অপেক্ষায় আমরা আসলে থাকি যে কখন শেষ পর্যন্ত একটা সাফল্যের গল্প আপনার কণ্ঠে আমরা শুনতে পাবো। অপেক্ষার কথা বলছিলাম, একজন মানুষ ফোনে অপেক্ষা করছে, তার ফোনটা নিয়ে তার কথা শুনে আবার আপনার কথা শুনবো। প্লিজ। কে বলছো? ভাই আমি আচ্ছা, এবার স্কুলের নাম বলো আর কোন ক্লাসে পড়ো? বিএন ইংলিশ স্কুল এন্ড কলেজ খুলনা ক্লাস 7 এ। কোন বিভাগ নিবা? খেলার মাঠ। খেলার মাঠ, বাহ চমৎকার। খেলার মাঠ থেকে তোমার জন্য প্রশ্ন হচ্ছে, দেখা যাক পারো কিনা তুমি। ইভান, খেলার মাঠ মানে খেলার জগতের মানুষকে দেখে হয়তো বা ইন্সপায়ার্ড হলেন। থ্যাঙ্কস এ লট। নিশ্চয়ই। প্রথম প্রশ্ন তোমার জন্য, এখন পর্যন্ত বিশ্বকাপের সব বাছাই পর্ব মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড কার? এটা ফুটবল বিশ্বকাপের কথা নিশ্চয়ই আমি বলছি। আর অপশনগুলো হচ্ছে ক করিম বাঘেরি, খ কার্লোস রুইজ, গ ক্রিস্টিয়ানো রোনালদো। বলো। ভাই অপশন ক ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো উত্তরটা আমি নিলাম, কিন্তু দুঃখ পেও না, সঠিক নয় উত্তর। সঠিক উত্তর চলো আমরা সবাই মিলে জেনে রাখি, খ কার্লোস রুইজ। গুয়েতমালার স্ট্রাইকার 5টি বাছাই পর্বে মোট 39টি গোল করেছেন। আরেকটা ফোন নিবে প্লিজ। কে বলছো? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? কে বলছো? নাম বলো। আমার নাম আদিব। আচ্ছা, এবার স্কুলের নাম বলো, কোন ক্লাসে পড়ো? ওয়েস্টার্ন আইডিয়াল স্কুল ক্লাস 6 এ পড়ি। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ তোমার পছন্দ? বাংলার মুখ। বাংলার মুখ, বাহ চমৎকার। দাঁড়াও আমি একটু বিভাগটা খুঁজে নেই, বাংলার মুখ কোথায় আছে। ওকে, বাংলার মুখ। তুমি কি খেলাধুলা পছন্দ করো? খেলাধুলা পছন্দ করো? হ্যাঁ করি। আজকে কিন্তু একজন বিশেষ মানুষ আমাদের সাথে আছেন। ঠিক আছে, চলো তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন ঈশা খাঁ। বলতে হবে এটি কোন আমলে বাংলার রাজধানী ছিল। অপশনগুলো হচ্ছে ক পাল, খ গুপ্ত, গ মুঘল। বলো। ক মুঘল। ব্রিলিয়ান্ট, কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। 500 টাকার বই তুমি পাবে। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন কত তারিখে? তারিখগুলো হচ্ছে ক 3 মার্চ 1971, খ 7 মার্চ 1971, গ 11 মার্চ 1971। বলো। গ 11 মার্চ 1971। ভাইয়া কিছু মনে করো না, উত্তরটি সঠিক নয়। আমরা সঠিক উত্তর জানবো এখন, ক 3 মার্চ 1971। একটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। একেবারে প্রথম দিনটাকে আপনাকে ফিরিয়ে নিতে চাই, সেই দিনের ঘটনা শুনতে চাই। তার আগে একটু আগে যিনি ফোন করলেন তার উদ্দেশ্যে একটু বলতে চাই, যেহেতু খেলাধুলাকে ভালোবাসে এবং তার মা বাবার উদ্দেশ্য একটু বলতে চাই যে স্বাস্থ্যই সকল সুখের মূল আমরা বলে থাকি, এবং ফিজিকটা যদি ভালো থাকে আমাদের খেলাধুলা সংস্কৃতি যাই বলি না কেন, পড়াশোনাও ভালো হয়। তাহলে পড়াশোনা যেমন ভালো হয় এবং দেশ জাতি সমাজও কিন্তু অনেক এগিয়ে যায়। ফলে খেলাধুলা করবে, খেলাধুলার পাশে থাকবে, খেলা দেখবে। আর ধারাভাষ্যের শুরুটা আমি তখন প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, তখন একমাত্র টেলিভিশন, সাদা কালো টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশনে প্রথম আমি ধারাভাষ্য দেই। এবং আমার যতদূর মনে পড়ে যে ওই খেলার পরে আর সাদা কালো টেলিভিশন দেখা যায়নি, তারপরেই রঙিন টেলিভিশন। রোমানিয়া এবং ইন্দোনেশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা, তখন ওই খেলার ধারাভাষ্যের মাধ্যমেই আমার যাত্রা শুরু। ঠিক তার পরের দিনই বাংলাদেশ বেতারে একই টুর্নামেন্টে আমার ধারাভাষ্যের ক্যারিয়ার শুরু। তারপর থেকে এ পর্যন্ত অফ এয়ারে যখন আপনার সাথে কথা বলি, একদিনের বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপ মিলিয়ে পরপর 11টি বিশ্বকাপের ধারাভাষ্য দিলাম, কখনো বিদেশের মাঠ থেকে, কখনো দেশের মাঠ থেকে। এটি একটি বিশ্ব রেকর্ড। শুরুতে ভীষণ আনন্দ নিয়ে কথাটা বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেট, ফুটবল, ইনফ্যাক্ট বেশ কিছু খেলাতেই প্রায় সবগুলো জয়ের ঘোষণা আপনার কণ্ঠস্বর থেকে আমাদের জাতি শুনতে পায়। এটাও একটা বিশ্ব রেকর্ড। কিন্তু তারপর আমার একটু জানতে চাওয়া যে এমনটা কখনো হয় কিনা, এই যে পেশাদারিত্বের জায়গা থেকে কাজগুলো করেন, তারপর তার বাইরে গিয়ে খুব বেশি ছুঁয়ে যায়, বা এরকম কোনো এক্সপেরিয়েন্স বা মেমোরি শেয়ার করবেন কিনা? ও ইয়েস, আমি যদি ষষ্ঠ আইসিসি ট্রফির কথা বলি, আপনার বয়স তখন কত আমি জানি না, 1 বলে 1 রান অনেকেরই মনে থাকার কথা।
তখন হাসিবুল হোসেন শান্ত ব্যাটিংয়ে শেষ ওভারে দরকার 11 রান। খালেদ মাসুদ পাইলট মার্টিন সুজির প্রথম বলটিকে তিনি 6-এ পরিণত করেন এবং বাংলাদেশ দল দারুণভাবে খেলায় ফিরে আসে। 1 বলে 1 রান। তখন হাসিবুল হোসেন শান্ত ব্যাটিংয়ে তার প্যাডে লেগে বল চলে যায় ফাইন লেগে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেমিফাইনালে স্কটল্যান্ডকে মূলত পরাজিত করে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে এবং বিশ্বকাপে গিয়েই প্রথম কোনো টেস্ট প্লেইং কান্ট্রি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে পরাজিত করে। এটি আমি যদি বলি ক্রিকেটের যে জনপ্রিয়তা বাংলাদেশে, ক্রিকেটের যে উত্থান, ক্রিকেটের যে গ্রহণযোগ্যতা আসলে ওই টুর্নামেন্ট থেকেই শুরু এবং তখন একমাত্র রেডিও ওই খেলার ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করে এবং তখন 13 কোটি বাঙালি তাদেরকে যে রেডিওতে কথামালার মাধ্যমে এক জায়গায় করে ফেলা এবং তারপর যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতি অর্জন করলো, রোডে নেমে আসা, তারপরে কিন্তু এখনো পর্যন্ত বাঙালি জাতি আর ঘরে ফিরে যায়নি। তারা এখনো ক্রিকেটের পাশে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। আর বিজয়ের কথা তো বললামই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত সহ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এমন কোনো দেশ নেই বাংলাদেশ পরাজিত করেনি। কোনো দলকে একাধিকবার, যেটিকে আমি বলে থাকি বাংলা ওয়াশ, ক্লিন সুইপ বা হোয়াইট ওয়াশ, চুনকাম যাই বলি না কেন, নিউজিল্যান্ডকে দুবার, অনেক দলকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ পরাজিত করতে সক্ষম হয়। এই জয়ের পাশাপাশি যদি পরাজয়ের কথা বলি তাহলে এশিয়া কাপ, যেটিকে বলা হয় এই উপমহাদেশের বিশ্বকাপ, যেখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা খেলে থাকে, তখন ভারত এবং শ্রীলঙ্কাকে পরাজিত করে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়ে বাংলাদেশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এবং ফাইনালে জয়ের দ্বার প্রান্তে গিয়ে পাকিস্তানের নিকট মাত্র 2 রানে পরাজিত হয়। যে পরাজয়ের মধ্যে জয় খুঁজে পাওয়া যায় এটি একটি। আর যদি গত টি-20 বিশ্বকাপের কথা যদি বলি, ভারতের বিরুদ্ধে 3 বলে যেখানে 2 রান দরকার, তখন ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক, তারা পাওয়ারটা ব্যবহার করলেন এয়ারে। যদি ওই পাওয়ারটা শর্টসে, যেটিকে স্লিকিং শট বলা হয়ে থাকে, গড়ানো শট বা গ্রাউন্ডার শটসে তারা পাওয়ারটা ব্যবহার করতেন, তখন ভারতীয় দলের ফিল্ডারদের যে টেনশন, নিঃসন্দেহে 3 বলে 2 রান করা সম্ভবপর হতো। এই দুটি পরাজয় আসলে আমার ধারাভাষ্যের ক্যারিয়ারে যদি বলেন অনেক দুঃখজনক ঘটনা। এর পাশাপাশি মুলতান টেস্টের কথা যদি বলি, বাংলাদেশ যখন জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে, তখন বাংলাদেশের নুন ভাত খেয়ে বাংলাদেশের ডোমেস্টিক এক সময় খেলতেন অশোকারি সিলভা, তার কতগুলো বিতর্কিত সিদ্ধান্ত, যেগুলো মুলতান টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ শেষ পর্যন্ত পরাজিত হয়। এই ঘটনাগুলো খুব পীড়া দেয় আমাকে। কথা তো আরো বলবো, একটা ফোন নেই, একটা ফোন নিয়ে কে বলছো? হ্যালো ভাইয়া, ফারহান। আচ্ছা, স্কুলের নাম বলো আর কোন ক্লাসে পড়ো? 6-এ। এবার বলো ভাইয়া, কোন বিভাগ তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ। তুমি কিন্তু স্কুলের নাম বলনি। সামারফিল্ড। ওকে, খেলার মাঠ বিভাগ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। সম্প্রতি নেইমার বার্সেলোনার হয়ে 100তম গোল করেছেন। বলতে হবে কততম ম্যাচে তিনি এই মাইল ফলক ছুঁয়েছেন। অপশনগুলো হচ্ছে ক 123তম, খ 155তম, গ 177তম। বলো ভাইয়া। খ 155তম। না, আরো বেশ কিছু ম্যাচ তাকে বেশি খেলতে হয়েছে। উত্তরটা সঠিক নয়, সঠিক উত্তর ছিল গ 177তম। জেনে রাখলাম আমরা। আরেকটা ফোন নেই ভাইয়া। কে বলছো ভাইয়া? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলো, স্কুলের নাম আর কোন ক্লাসে পড়ো? আমি সামিনা হাসান বলছি, জাফর রেসিডেন্সিয়াল থেকে, ক্লাস 8। বাহ, লক্ষ্মী মেয়ে। এবার বলো যে কোন বিভাগ পছন্দ? বাংলার মুখ। বাংলার মুখ। খেলার মাঠ বিভাগটিও কিন্তু শেষ হয়ে গেছে এবং একই সাথে বাংলার মুখও শেষ হয়ে যাবে তোমাকে প্রশ্ন করার পর পর। প্রথম প্রশ্ন হচ্ছে, সুন্দরবনের অপর নাম বদাবন।
বলতে হবে এই বনটিকে ইউনেস্কো কত সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? সালগুলো হচ্ছে ক 1996 সালে, খ 1997 সালে, গ 1998 সালে। অপশন গ 1998। 1998 উত্তরটি নিলাম আমি, কিন্তু দুঃখিত, সঠিক নয়। সঠিক উত্তর ছিল খ 1997। 522তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কো ঘোষণা করে। ভাইয়া, এই ধারাভাষ্যে আপনারা যখন শুরু করেছিলেন তারপরে তো এখন আমি বলবো যে কাজের ক্ষেত্র বেড়েছে, অনেক সুযোগ তৈরি হয়েছে, অনেক নতুন মানুষ আসছেন, কিন্তু আমার প্রশ্নটা একটু ভিন্ন জায়গায়। সেই সময়ে যখন আপনারা ধারাভাষ্য দিতেন দেশ এবং দেশের বাইরে গিয়ে, বিশেষ করে ক্রিকেটের কথা যদি একটু বলি, এখন যখন দেশের বাইরে এই বাংলাদেশ দলকে নিয়ে প্রতিনিধিত্ব করতে যান, সেই বদলে যাওয়া চিত্রটা একটু শুনতে চাই। আমি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা বলি, একদিনের বিশ্বকাপ যেটি অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হলো, সৌরভ গাঙ্গুলি আর আমি একসাথে ধারাভাষ্য দেই, এটিও আমার ধারাভাষ্য জীবনে অনেক স্মরণীয় একটা ঘটনা। সৌরভ গাঙ্গুলি বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, কোনো সন্দেহ নেই। তখন তাকে জিজ্ঞাসা করলাম বাংলাদেশ দল সম্পর্কে, ভূয়সী প্রশংসা তিনি করলেন বাংলাদেশ দল সম্পর্কে, এবং আম্পায়ারের কতগুলো বিতর্কিত সিদ্ধান্ত, তিনিও আমার সাথে একমত যে হয়তোবা বাংলাদেশকে সেমিফাইনালে দেখা গেলেও যেতে পারত। তাহলে যে বাংলাদেশ, আমি যদি সেই আইসিসি ট্রফিতে ফিরে যাই, হল্যান্ডের সাথে যে খেলাটি, যে পেশাদারিত্বের কথা একটু আগে আপনি যেটি বললেন, পেশাদারিত্বের বাইরে গিয়ে বৃষ্টি বিঘ্নিত খেলা, ধারাভাষ্যকার, সংগঠক, ক্রিকেটার, এর পাশাপাশি সমর্থক, সবাই মিলে গায়ের জামা খুলে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা গ্রহণ করা, বারবার আম্পায়ার বলার পরেও আমরা কিন্তু বিরত থাকিনি, তারপর খেলার আয়োজন করা ওই খেলায় কিন্তু একটা পর্যায়ে বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে পড়ে যায়। হল্যান্ডের আসফ খান তিনি 3টি উইকেট লাভ করেন, আর বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র এবং সেই দলের অধিনায়ক, সাবেক অধিনায়ক আকরাম খান তিনি করেন 68 রান। মিনহাজুল আবেদিন নান্নু অসাধারণ একটা ইনিংস তিনি উপহার দেন। সাইফুল ইসলাম তখনকার বোলার, তিনিও একটা ভালো সাপোর্ট দিয়েছিলেন। সেই এই গল্পগুলো শুনলে আসলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। আজকের বাংলাদেশের গল্প যখন সেই জায়গা থেকে শুনি। হ্যালো ভাইয়া, আমি নাবিল। আচ্ছা, স্কুলের নামও বলতে হবে আর কোন ক্লাসে পড়ো সেটাও বলতে হবে। ভাইয়া ক্লাস 8, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। বেশ, এবার ছবির গ্যালারি তোমার জন্য, বাছাই করার সুযোগ থাকছে না, জানো তো না? জি ভাইয়া। আচ্ছা, ছবি দেখো। চলো, বিখ্যাত এই চিত্রশিল্পীর নাম বলো। ক লায়লা মনসুর, খ খালেদা আক্তার, গ কোনোটিই নয়। বলো। ভাইয়া অপশন ক লায়লা মনসুর। উত্তরটা সঠিক, অনেক ধন্যবাদ। আরো জানিয়ে রাখি, 2002 সালে ভারতের নয়াদিল্লিতে তাঁর আঁকা ছবির প্রদর্শনী হয়েছিল। 500 টাকার বই তুমি নিঃসন্দেহে পেয়ে যাবে। দ্বিতীয় ছবি তোমাকে আমরা দেখাই, ছবিটি দেখো। 2014 সালে টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যবহৃত হয় আলোর স্ট্যাম্প, কিন্তু এর অফিসিয়াল নামটা কি সেটা তোমাকে বলতে হবে। অপশনগুলো বলছি, ক জিং, খ রেড রে, গ স্লাইট রে। ভাইয়া অপশন খ রেড রে। রেড রে, ইসরে, উত্তরটা সঠিক না। সঠিক উত্তর ছিল ক জিং। মন খারাপ করার কারণ নেই, 500 টাকার বই তো হলো। ভাইয়া, আপনার কাছে একটু আসি, এবার একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই। শুধু ধারাভাষ্য নয়, আপনাকে আমরা নানানভাবে নানান ক্ষেত্রে আমরা ইদানিং দেখছি, বিজ্ঞাপন কিংবা মিউজিক ভিডিও, সেগুলো একটু শুনি। ইভান, আপনাকে বলি, আমাকে আসলে অনেক দিন ধরে কিন্তু বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্যে, নাটকে অভিনয় করার জন্যে আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ভাই আমাকে বলে থাকেন, সাজু খাদেম আমাকে বলে থাকেন, অনেকবার এসছেন আমাকে অনুরোধ করার জন্যে। এর পাশাপাশি মিউজিক ভিডিওতে অভিনয় করার জন্যে আমি আসলে দীর্ঘদিন এটা করিনি। আমি আমার যে পরিচয় ধারাভাষ্যকার, এই পরিচয় আসলে থাকতে চাই।
বাট সমাজে বা দেশে এমন কতগুলো মানুষ থাকে, যেমন আমি যদি আকরাম খানের কথা বলি, মিনহাজুল আবেদিন নান্নুর কথা বলি, বাংলাদেশ দলের 2 সাবেক অধিনায়ক, নান্নু তো বর্তমানে প্রধান নির্বাচক, তারা আসলে আমাকে অনুরোধ করার কারণে এবং বিসিবির অন্যতম কর্মকর্তা, তাদের অনুরোধের কারণেই আসলে আমার এগুলো করা। কিন্তু বেআইন সাহেব যে মিউজিক ভিডিও বা রবির যে অ্যাডটি আমি করলাম, এটা যে এত জনপ্রিয় হবে, এত গ্রহণযোগ্যতা পাবে, এটা আমি কখনো ভাবিনি। বিকজ এই ধরনের অভিনয় করা বা এই ধরনের একটা, আমি যদি বিজ্ঞাপনের কথা বলি, এত অল্প সময়ে যে মানুষকে ধরিয়ে দেওয়া যে বিষয়টা আসলে কি, এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। নাটক হয়তো বা ওখানে ডিরেক্টর থাকেন, ওখানে হয়তো বা ডায়ালগটা বলে দেওয়া হয়, শুনে শুনে হয়তো বলার একটা সুযোগ থাকে, কিন্তু বিজ্ঞাপনে যে কয়েক সেকেন্ডের মধ্যে চোখে নাকে মুখে অভিনয় করে যে সবাইকে জানিয়ে দেওয়া বিষয়টা কি, এটি আমার মনে হয় একটু কঠিন সাধ্য ব্যাপার। আর মিউজিক ভিডিও যেটি বেআইন সাহেব, এটি আসলে দায়িত্ব বোধ থেকে করা, এটিও বলতে পারেন। যেমন ধরুন, আমি সব দেশের ভাষার প্রতি সম্মান রেখেই বলবো যে আমাদের দেশে কিন্তু যখন বিয়ে বাড়িতে দেখি বা হলুদের কোনো অনুষ্ঠানে দেখি, অন্য দেশের গান বাজানো হয়, অন্য দেশের গানে ডান্স করা হয়, তো বাংলা গানে কিন্তু ডান্স করা হয় না। ফলে আমি জাহিদ হাসান, কেকা ফেরদৌসি, রন্ধন শিল্পী, হ্যাঁ, আমরা সবাই মিলে আসলে বেআইন সাহেব এই মিউজিক ভিডিওটা করি দায়বদ্ধতার জায়গা থেকে। এখন কিন্তু সব জায়গায় বিয়ে বাড়িতে বা হলুদের অনুষ্ঠানে এই গানটাই বাজানো হয়। শুধু তাই না, আপনি লেখালেখিও করেন, আপনার বইও আমরা 21শে বই মেলায় পেয়েছি, একটু বইটি সম্পর্কে জানতে চাই। আমি আসলে আমার বইটির নাম কিন্তু আমার নামেই নাম। আমি যেভাবে ধারাভাষ্য শুরু করি, দেশের মাঠ থেকে বিদেশের মাঠ থেকে, চৌধুরী জাফরুল্লাহ শারাফাত বলছি, এটাই আমার বইয়ের নাম। এটা আসলে মূলত আমার আত্মকথা বা আত্মজীবনীমূলক। তার পাশাপাশি ক্রিকেটের যে উত্থান, কোত্থেকে ক্রিকেটটা এত জনপ্রিয় হলো এবং ধারাভাষ্যকার হওয়ার জন্যে কি কি গুণাবলী থাকা দরকার, যেমন প্রোনাউন্সিয়েশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, টেকনিক্যালি সাউন্ড হতে হয়, সাবেক ক্রিকেটার বা সাবেক ফুটবলার হলে খুবই ভালো। এর পাশাপাশি ভাষার ভাণ্ডারটাকে ঠিক প্রয়োজনীয় জায়গায় যে ব্যবহার করা, তাৎক্ষণিক কথা বলার যে ক্ষমতা। অনেক ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে মিডিয়ার এথিক্সে যায় না, তারপরও ওই কথাটি ওই সময় বললে দর্শক বা যারা লিসনার্স তারা দারুণভাবে গ্রহণ করবে। এই যে কতগুলো বিষয় থাকে, সেই সব বিষয়গুলো আমার বইয়ে নিয়ে এসেছি। এবং এর পাশাপাশি আমি যদি সেই স্বর্ণালী ফুটবলের কথা বলি, এক সময় জমজমাট ফুটবল হতো বাংলাদেশে, কেউ আবাহনী, কেউ মোহামেডান, এখন যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, পতাকা আমরা লক্ষ্য করে থাকি। সেই ফুটবলটা যে হারিয়ে গেল, ওটাকে ফিরিয়ে আনার জন্যে কি করণীয়, সব মিলিয়ে আমার বইটি বের করা। এবং এই বইমেলায় অনেক, আপনারা জানেন হয়তোবা, আমার কোটি কোটি ভক্ত, তারা কিন্তু আমার বইটি একেবারে এক নিঃশেষে কিনে নিয়ে গেলেন, হাজার হাজার কপি। এবং অনেক বিখ্যাত লেখকদের প্রতি সম্মান রেখে বলবো, আমার মনে হয় যে তাদের চেয়ে আমার বইটি কম যায়নি, প্রচুর বই কিন্তু বিক্রি হলো। এটাই ভালো লাগে, এটাই ভালো লাগার বিষয়। আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনার কাছ থেকে বোধহয় এটা শোনাটা আরও বেশি গ্রহণযোগ্য হবে। ইদানিংকালে দেখি যে সময়টা যেভাবে বদলে গেছে, এখন যারা শিশুরা আছে, মাঠের অভাব তো আছেই তাদের ক্ষেত্রে, এবং সকালবেলায় দেখি যে বড় বড় ভারী ভারী ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া বা পড়াশোনার একটা চাপ, অন্য কিছু। এই যে খেলাধুলার সাথে ওদেরকে রিলেটেড থাকা, একটু সংক্ষেপে এটা শুনবো যে খেলাধুলার সাথে ওদের থাকা কিংবা অভিভাবকদের আগ্রহী করা, এটা আসলে কতটা ভেরি আনফর্চুনেট। ইভান, আপনাকে বলি যে আপনি দেখে থাকবেন, শহরের কথা যদি বলি, শুধু হাই রাইজ বিল্ডিং বানানোর একটা প্রবণতা, মাঠের কিন্তু খুবই অভাব। এই যে শিশুরা, তারা কোথায় গিয়ে খেলবে, খেলাধুলার কিন্তু তেমন কোনো সুযোগ তারা পায় না। ফলে তাদের খেলাধুলার সুযোগ তৈরি করা আমার, আপনার, সমাজের, রাষ্ট্রের সবার দায়িত্ব। এর পাশাপাশি যারা আমি বলবো যে শারীরিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, তাদেরও কিন্তু একটা দায়িত্ববোধ থাকবে এই শিশুদেরকে খেলাধুলায়
মনোসংযোগ করানো বা মনোনিবেশ করানো, তারা যাতে এই দায়িত্বগুলো ভালোভাবে পালন করেন, তাহলেই আপনি দেখবেন যে খেলাধুলার প্রতি মনোযোগী হবে, এবং যখনই মনোযোগী হবে তখনই কোনো বাজে নেশায় তাদেরকে পেয়ে বসবে না, এবং সেটা উপকারের হবে। আমরা একদম শেষ সময় আছি, বিদায় নিব, কিন্তু বিদায়টা এভাবে নিতে চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। শেষবারের মতন একটা বিষয় আপনার কাছ থেকে না শুনলেই নয়, আমরা সেটা বিভিন্ন অনুষ্ঠানে আপনার কাছ থেকে শুনিও। বাংলাদেশ বিশ্বকাপ জিতে গেছে, সেই সময়ের কমেন্ট্রি একজন চৌধুরী জাফরুল্লাহ শরাফতের কণ্ঠে কেমন লাগবে সেটা শোনার পরপরই আমরা বিদায় নিব। ইভান, আপনাকে বলি যে সবগুলো বিজয়ের ঘোষণা বাঙালি জাতি প্রথম আমার কণ্ঠেই শুনতে পায়। একটা মাত্র স্বপ্ন আমার এখনো বাকি, বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন। সেই বিজয়ের ঘোষণাটা যাতে জীবিত থাকতে আমি দিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া, আমাদের একেবারে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ, এবং নিশ্চয়ই আপনাকে আবার আমরা পেতে চাইব। অবশ্যই। এনটিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। যেতে হবে প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। খেলাধুলার সাথে থাকেন, বাংলাদেশের সাথে থাকেন এবং ভীষণ ভালো থাকেন। আর তোমরা ভীষণ ভালো থেকো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।